ইতিহাসগুলি আবার সেই বাদ দিয়ে আবার তিনি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ঐতিহাসিক জায়গাগুলি আছে সেগুলো তিনি ভ্রমণ করতে গেছেন। সেই ভ্রমণ কথাগুলো তিনি তার এই লেখার মধ্যে করে তুলিয়া এনেছেন। আমি ওই কথাগুলি বলতে গেলে আসলে একটা অনেক বড় সময় হয়ে লাগবে, তাই আমি আজকে অন্য আরেকদিন আসবো, সারি বক্তব্য রাখবেন, তার বক্তব্য আমরা শুনবো। এটা এখানে আমি তারপর তিনি যে চাকরি ছেড়ে দেবেন সৌদি আরব থেকে, তারপর তার থেকে প্রস্তাব কীভাবে প্রস্তাব আসলো যে অন্য কোম্পানি তোমাকে প্রস্তাব দিয়েছে একটা লোভনীয়, যে সেখানে অনেক বেতন, ওভার টাইম, সেখানে থাকা খাওয়া বিশাল সুযোগ সুবিধা, সেখানে অনেকদিন চাকরি করলেন, সেখান থেকে আসলেন আবার সেই যে ওখানে আর্মি, সেই যে নৌবাহিনী কিসের থেকে অনেক যে অভিজ্ঞতা অর্জন করেছেন, তাই তিনি এই বইটা মধ্যে তুলে ধরেছেন। আমার কাছে বইটি এটা আমি মনে করি অনেক যারা লিখবেন, অনেক গবেষক তাদের কাজে লাগবে। আরেকটি ভ্রমণ তিনি তার বইতে তুলে ধরেছেন সেন্ট মার্টিন। এটা তার অবসর জীবনের এই মাত্র 2 বছর আগের ঘটনা। এ সময় তার বয়স হয়েছে, আমার মনে হয় তার সহধর্মী এখানে আছে। তার সাথে যে বিবাহের যে ইতিহাসটা তিনি তুলে ধরেছেন, এটা আমার কাছে কিন্তু ভালো লেগেছে। তাকে কীভাবে দেখছেন, কেমন কথা বলেছেন, তাকে পছন্দ করেছেন, কীভাবে বিবাহ হয়েছে, সব কিছু কিন্তু তার এই বইয়ের ভিতরে তিনি তুলে ধরেছেন। এবং তাকে নিয়ে তিনি এই বয়সে সেই সেন্ট মার্টিন গিয়েছেন। আমি সেন্ট মার্টিন ওনার কয়েকদিন আগে কোথায় আমি সেন্ট মার্টিন গত 20 সালের ডিসেম্বরে আমি সেন্ট মার্টিন আমরা অবসরপ্রাপ্ত সমিতির কর্মকর্তা বৃন্দ একসাথে আমরা ভ্রমণ করতে গিয়েছিলাম। আমি কিন্তু ওনার সাথে বেশি দূরে গেছি। উনি শুধু সেন্ট মার্টিনের ওই নির্দিষ্ট জায়গার মধ্যে গেছেন, উনি আরেকটা বইতে উল্লেখ আছে সেরা দ্বীপ। আমরা সেই সেরা দ্বীপও গিয়েছি, সেরা দ্বীপ ভ্রমণ করেছি, দেখেছি, সেখানে অনেক কিছু, কিন্তু আমাকে লিখতে গেলে কিন্তু আমি পারি না, আমি কিন্তু তা পারবো না। কিন্তু মান্নান সাহেব কীভাবে সেখানে কি না ইতিহাসগুলি তুলে আনছেন, অদ্ভুত। আমি পারি না, আমি একজন অধ্যাপক, আমি 35 বছর অধ্যাপনা করেছি, কিন্তু আমাকে দিলে কাজ হবে না, আমি তাকে পারবো না। মান্নান সাহেবগুলো সেই ইতিহাস কীভাবে সেন্ট মার্টিনের নামকরণ হলো করা হলো, কীভাবে তার নাম সেই কোন হাবিব সাহেবকে কোথা থেকে সেই মায়ানমার থেকে তুলে এনে ওখানে প্রথম বাসিন্দা করলেন, একমাত্র ব্যক্তি মায়ানমার থেকে আসিয়া প্রথম ব্যক্তি সেই হাবিবুর রহমান, সেই একটি দ্বীপের মধ্যে এক ব্যক্তি, তারপর তার ওয়াইফকে আনলো, তারপর আর কিছু মানুষকে আনলো, আস্তে আস্তে সে বসতি গড়ে উঠলো। কীভাবে সেই ব্রিটিশ আমলের সেই মার্টিন ওখানে গেল, তারপর তার নাম অনুসারে ওই একজন তাপস অনুসারে সেন্ট এবং মার্টিন দুইটা নাম করে সর্বশেষ নামকরণ সেই মার্টিন হলো, তিনি তার এই বইতে তুলে ধরেছেন। অদ্ভুত সুন্দর গবেষকদের কাজে আমি ভ্রমণ করেছেন, আমি কিন্তু এগুলো সব পাইনি। উনি কীভাবে বারবিকিউ খেয়েছেন, আমরাও বারবিকিউ খেয়েছি, কিন্তু আমি কিন্তু অত সুন্দর করে তুলে ধরতে পারবো না। উনি যে হোটেলে রয়েছেন, উনি যে স্থানীয় মানুষদের কাছে, আমি কিন্তু গ্রামে ভ্রমণ করতে গেছি, হাঁটতে গেছি, কিন্তু ওনার মতন যে তথ্য আমি কিন্তু সংগ্রহ করি। উনি একজন ভ্রমণ পেপারী, উনি একজন সাহিত্যিক, উনি একজন গবেষক, উনি একজন লেখক, যার জন্য এটা সম্ভব হয়েছে। তারপরে আমি এখন সময় নাই, আমি এই আরেকজন লেখক কবি, তার বইটিও আমি পড়েছি। অনেক কবিতা থেকে আমার কিছু বলার ইচ্ছা ছিল, কিন্তু সময় নাই। আমি ওনাকে ধন্যবাদ দেয়, এই বয়সে 65 বছর বয়সে উনি কবিতা লেখেছেন। আকাশ ভাই বলেছেন কবিতা লেখার যৌবনে এর ব্যর্থ হয়ে বা দেশের প্রতি মমত্ব বোধে দেশপ্রেমিক হয়ে বিভিন্ন সে কবি নজরুল, রবীন্দ্রনাথ ঠাকুর এবং যারা কবিতা লিখেছেন তা কিন্তু ওইভাবে লিখেছেন। কিন্তু এই বয়সে উনি যে সুন্দর সুন্দর যে এই সাহিত্যিক কবিতা ছোট হলো এখানে তুলে ধরেছেন, অনেক কথা আছে, সেই গবেষণা করলে অনেক কথা বেরিয়ে আসে। আমি ওনাকে ধন্যবাদ জানাই যে এই বয়সে উনি একটি সুন্দর কবিতার বই আমাদের উপহার দিয়েছেন, কষ্ট করেছেন, অনেক রাত উনি জেগে কবিতা লিখেছেন। লুৎফর আলম সাহেব বর্ণনা করছেন, আকাশ ভাই বর্ণনা করছেন, হয়তো একজন ভালো কবির মতন ভালো কিসের মতো কিন্তু পালতেন না। আমি আশা করি উনি ভবিষ্যৎ পাবেন। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ দিই, আমাকে আপনি আরেকজন আপনার সবাইকে ধন্যবাদ, আমার সবাইকে ধন্যবাদ। এখন বক্তব্য আছেন আমাদের সময় স্বল্পতার জন্য আসলে যাই হোক, আমাদের এখন বক্তব্য আছেন অধ্যক্ষ প্রফেসর সময় ইমানুল হাকিম, বিশিষ্ট সংস্কৃতিবিদ। ধন্যবাদ সঞ্চালক। আমি বেশি সময় দেব না, যা বলার
সবই বলা হয়ে গেছে, আমার জন্য কিছু বাকি নেই। তারপরও আমি দুটো কথা বলতে চাই। এখানে বারবার বয়সের কথা বলা হয়েছে। আমি এখানে একটু মৃদু প্রতিবাদ করছি, বয়স একটা সংখ্যা মাত্র। আমি এই কথাটাই বলতে চাই, এবং সেটা যে একটি সংখ্যা মাত্র সেটার একেবারে জ্বলন্ত প্রমাণ হচ্ছেন জনাব নুরুল আমিন। উনি উনি সামনে বসা আছেন। আমি আমার ছেলেবেলা থেকে ওনাকে এরকমই দেখে আসছি। ওনার কোনো পরিবর্তন নেই, উনি অপরিবর্তন। তো সুতরাং বয়স একটা সংখ্যা মাত্র। এক টুকরো বরিশাল আমার মনে হচ্ছে আজকে এখানে এই কক্ষে উপস্থিত হয়েছে। শহীদ আব্দুর রহমান খান স্মৃতি পাঠাগার, যার নামে এই পাঠাগারটি গড়ে উঠেছে, যার সুযোগ্য সন্তান হচ্ছেন জনাব আব্দুল মান্নান। আমি তাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে পিতার নামে, যে পিতার জীবনের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, এবং তারই সুযোগ্য পুত্র আব্দুল মান্নান, যিনি একজন বীর মুক্তিযোদ্ধা, এই মাটির সূর্য সন্তান, জাতির অহংকার। তো স্বাভাবিকভাবে তার পক্ষেই সম্ভব হয়েছে তার পিতার নামে এরকম একটি স্মৃতি পাঠাগার নির্মাণ করা। এই জন্য আমার সকল কৃতজ্ঞতা আব্দুল মান্নানের প্রতি, আপনাদের প্রতি, এলাকাবাসীর প্রতি, যে আপনারা এই স্মৃতি পাঠাগারকে আপনারা ভালোবেসেছেন, এটার যত্ন আপনারা সবাই মিলে করছেন। তো আমি এখানে যারা উপস্থিত আছেন, বিশেষ করে আমাদের অধ্যাপক, আমার অত্যন্ত প্রিয় মানুষ, আমার শ্রদ্ধেয় মানুষ লুৎফে আলম, তিনি এই বয়সেও, ওই যে বললাম বয়স একটি সংখ্যা মাত্র, তিনি কিন্তু চলে এসেছেন। আমার বন্ধু এখানে উপস্থিত আছেন নাজমুল হোসেন আকাশ, উনি একজন অধ্যাপক, উনি সারা জীবন অধ্যাপনা করেছেন, সাহিত্য চর্চা করেছেন, শিশু সংগঠন করেছে, আর শিশু সংগঠন 34টি বোধহয়, এখন 34টা না 35টি, আমার বন্ধু বলতে পারবে, যে সংগঠন আছে বরিশালে। হ্যাঁ, সেই সংগঠনে মানে সমন্বয় পরিষদ, যেটা আর কি, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ, তার সভাপতি। তো এই সংস্কৃতির পুরোহিত তিনিও কিন্তু এখানে উপস্থিত আছেন। এখানে আজকে যিনি সভার পৌরোহিত্য করছেন আমাদের মাননীয় সভাপতি আব্দুর রহমান সাহেব, আমি তার প্রতিও হুমায়ুন কবির, আমি তার প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি। উপস্থিত আছেন আমার অনুস্পর্ধী সহকর্মী কাউসার আব্দুল মোতালেব হাওলাদার, যিনি তার চাকরি জীবন শেষ করেছেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে, আমার অত্যন্ত প্রিয়জন, প্রিয় মানুষ। এখানে সঞ্চালকও কিন্তু আমার খুবই প্রিয় মানুষ। সামনে অনেক প্রিয় মুখ আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ, অনেক কবিদেরও আমি দেখতে পাচ্ছি। তো সবার নাম এখানে আমি উচ্চারণ করতে পারলাম না, এবং যারা এখানে আজকে প্যাকেট দিয়ে দেখো এই অনুষ্ঠানে শ্রীবৃদ্ধি করেছেন, সকলের প্রতি আমি আমার কৃতজ্ঞতা শ্রদ্ধা নিবেদন করে আমার বক্তব্য শেষ করছি। এই কারণে যে আজান শুরু হয়েছে, তো সুতরাং আজকের মতো আমার বক্তব্য সমাপ্তি। বক্তব্য দিয়ে শেষ করে দাও। সময় স্বল্পতার জন্য আমাদের অনুষ্ঠান এখনই আমরা সমাপ্তি ঘোষণা করবো। আজকে সভাপতি জনাব হুমায়ুন কবির, পরিচালক বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, তাকে আমি তার সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ করার অনুরোধ জানাচ্ছি। আপনি প্যাকেট দিয়ে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এখানে যারা বক্তব্য রেখেছেন, হ্যালো, মাইক বন্ধ, আপনি বলেন। এই মাইক চলে। আপনি বলেন।
শুনেছেন এবং আমি এখানে নির্ধারিত যে সভাপতি ছিল তার অনুপস্থিতিতে আমি এখানে সভাপতিত্ব করছি। মন্নান ভাই আমার প্রিয় শ্রদ্ধেয় সিনিয়র আমি সবাই সাধু ভাষায় বক্তব্য রাখছে। আমি প্রচলিত আন্তরিক ভাষায় আমি একটি কথা বলতে চাই। মহামান্য রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ বলেছেন যে আমার কাজ আমি আগে পাস করার পর আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি দিতেছি, আমি পারি না, কারণ আমার থার্ড ডিভিশন ছিল, এই জন্য আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি দিতে পারি না। অথচ এখন আমি বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয় কাজে আমার পাশে যে স্যারেরা বসা ছিল এরা কিন্তু আমার করতে চায় আমার স্যার, যার জন্য আমি প্রথমে যে প্রিন্সিপাল স্যারের কাছে স্যার আমি বিএড কলেজে যেতে পাস করছি। আমি একটা লজ্জায় পড়ে গেছি এখানে আসলে, কারণ আমরা সবচাইতে অভিজ্ঞ বিজ্ঞজন এবং আমার শ্রদ্ধ। তারপরে আমি স্থানীয় বই নিয়েছেন বই যার পরিপ্রেক্ষিতে আমি শুদ্ধ ভাষায় কথা বলতেছি। আমি বই নিয়েছেন? কথাই বলতে চাই, এই ভ্রমণ কাহিনীকে আমি পড়েছি আব্দুল মান্নান ভাইয়ের লেখা। ধন্যবাদ। এই লেখাটা অত্যন্ত সুন্দরভাবে লিখেছেন। এখানে কোনো কৃত্রিমতা নাই, এখানে কোনো চাতুরতা নাই। যেমন শ্রীকান্ত তার ভ্রমণ কাহিনী লেখছে, সেটা হচ্ছে যে আমার লঞ্চের সাথে আমি গামছাকে বেঁধে তারপর গেছি। উনি যে সৌদি আরব গেছেন এবং কীভাবে ভ্রমণ করছেন এবং কীভাবে হসপাতাল করছেন নির্ভুলভাবে লেখছেন, এমন কোনো চাতুরতা বা কোনো কিছু নাই। আমি ওনাকে শ্রদ্ধা করে সুন্দর লেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাইয়া শেষ করি। আর সবাইকে ভুবন ডাক্তার সাহেব ওনাদের আমি ধন্যবাদ জানাই। সবাইকে স্যার ধন্যবাদ। একটু চা খাইবেন? চা আছে। স্যার একটা গাড়ি আমরা করে দেবো না। তো নামাজ পড়েন স্যার, নামাজ পড়েন স্যার, একসাথে যাবো, আমরা গাড়ি করে দেবো না। মসজিদে যাবো নাকি এখানে করবো? মসজিদেও গাড়ি দিতে পারবো। মসজিদ কাছে? এই যে মাথা হ্যাঁ আমি আসতেছি। আচ্ছা, মসজিদে নামাজ পড়ে দিয়ে তারপর দোকান আবার আসবো। হ্যাঁ তুই প্যাকেট কি নিয়ে যাবো? এটার প্যাকেট নিয়ে যাবো। আর আলহামদুলিল্লাহ তো আমার অন্য কথা আছে আমার। হ্যাঁ বলবেন, বই লাগবে? তাই